স্নান করলে কাঁদতে হয়? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে এখন 9:20 মতো হবে, এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এই যে 1 কাপ লাল চা বানিয়ে নিলাম, তার সাথে চিড়ে ভাজা নিয়ে নিয়েছি। আজকে চিড়ে ভাজা আর চা খাবো। অনেক দিন পরেই আজকে চিড়ে ভাজা খেলাম চায়ের সাথে, বেশ ভালো লাগলো। চা আরও খেয়ে টুকিটাকি কাজে লেগে পড়লাম। আর দেখতে পাচ্ছ আমার মা ছোটাছুটি করছে। আসলে মায়ের তো কাজের শেষ নেই। সকাল ওই 5টার সময় ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে যায়, তারপরে এসে বাসি কাজকর্ম সেরে নেয়, তারপরে গিয়ে টিফিনের ব্যবস্থা আরও করে। তো মায়ের প্রচুর কাজ। সব থেকে চাপের যে কাজটা হলো সেটা হলো কল থেকে জল তোলা। আমাদের প্রচুর জল তুলতে হয়, মানে বাথরুমে স্নান থেকে, বাথরুমে জল তোলা থেকে, রান্নার জল তোলা থেকে সব জলই তুলতে হয়। প্রচুর জলও তুলতে হয় আর অনেকক্ষণ সময়ও লাগে। কর্পোরেশনের জল যেহেতু সময়ের মতো না তুললে জল আর পাওয়া যাবে না। আর আমাদের কলটা কি হয়েছে কি জানি, আমাদের কলে জল আসে না তেমন একটা। কাকুদের বাড়ি থেকে সব জল বইতে হয়, সেই কারণে অনেকটাই সময় লাগে। তো আমার মা আর দাদা মিলে সব জল বয়ে আনে। আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আমি একটু বেলায় ঘুম থেকে উঠি। যতই চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু আমার দ্বারা হয় না আর কি। ওই তো বাপের বাড়িতে এলে যা হয় আর কি। তার উপর ঠান্ডা পড়েছে, তো আমি আর সকাল সকাল উঠতে পারি না, জল তুলতে পারি না, ওরাই করে। বাকি আমি ঘুম থেকে ওঠার পরে যতটা কাজ আমার দ্বারা সম্ভব হয় আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করি করতে। সব সময়ের জন্য চেষ্টা করি মাকে একটু হেল্প করে মায়ের কাজটা কমাতে, কারণ মায়ের শরীরটাও ভালো নেই। কিন্তু কি আর করা যাবে, বৌদির এই অবস্থা, মাকে তো করতেই হবে। তো নিচে তখন বাচ্চার কিছু কাঁথা, জামা, প্যান্ট, কম্বল সব শোকাতে দিয়ে বাচ্চার কাছে একটুখানি বসেছিলাম, কারণ বৌদি খাওয়া দাওয়া করবে, মানে টিফিনটা করবে। তো আমি বললাম আমি বাচ্চাকে ধরে আছি, তুমি বরং এই সময় টিফিনটা করে নাও। তো বৌদি টিফিন আরও করলো, তারপরে আমি বাচ্চাকে দিয়ে ওপরে চলে এলাম। ওপরে সব কটা ঘরে বিছানা তুলবো আর পরিষ্কার পরিচ্ছন্নও করব, মানে ওপর তলার পুরো কাজটাই আমাকে করতে হবে। তো প্রথমে তো জানলা আরও খুলে দিলাম, তারপর দেখলাম জানালায় একটু একটু ঝুল পড়ে গেছে, তাই ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম। বিছানা তোলা হয়ে গেছে, এখন খাটটা মুছে নিচ্ছি। খাটে দেখলাম একটু একটু ধুলো পড়েছে, তো ভাবলাম না খাটটা মুছে নিই আর পুরো ঘরটাই ডাস্টিং করে নিচ্ছি। বৌদি তো কবে লাস্ট করেছে জানি না। আসলে এই সময় কারোর পক্ষেই এতটা কাজ করা বা পরিপাটি থাকাটা সম্ভবই নয়। তাছাড়া বৌদির তো মানে কনসিভ যবে থেকেই করেছে, তারপর থেকে প্রচণ্ড শরীর খারাপে ভুগিয়েছে, কী আর বলবো, বলার মতো নয়। তো যাই হোক, তারপরে দাদা এসে নাকি 6-7 দিন আগে একবার ডাস্টিং করেছিল, তো দেখি হালকা হালকা ধুলো পড়েছে, তেমন একটা ধুলো পড়েনি। মানে আমার বাড়িতে যেভাবে ধুলো পড়ে সেই তুলনা তো এখানে একদমই মানে ধুলো পড়েনি বললেই চলে, তাই একটু একটু করে মুছে নিচ্ছি। আসলে আমার একটা অভ্যাস তো বাড়িতে করে করে, তাই এখানেও ভাবলাম যে বসে থেকে লাভ নেই, এইগুলো পরিষ্কার করে নিই। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে কি বলে আমার ঠিক জানা নেই, তোমাদের কারো জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই জিনিসটা আমার দাদাকে বিয়ের সময় দাদার একটা বান্ধবী এই জিনিসটা গিফট করেছিল। এত সুন্দর জিনিসটা যে কি বলবো, আমার তো ভীষণ 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 ভালো লেগেছে। এমনকি আমার মনে হয় বিয়ের সব থেকে সেরা গিফট এটা আমার লেগেছে। তো যাই হোক, শোকেসের ওপরে যেসব জিনিসপত্রগুলো সাজানো গোছানো ছিল সেগুলোকে সব নামিয়ে মুছে নিলাম। মুছে আবার যে জায়গা মতো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর শোকেসের ভেতর থেকে কাঁচের জিনিসগুলো বার করে মুছলাম না, কারণ সেগুলো বার করে মুছতে গেলে অনেকক্ষণই সময় লাগবে। তাছাড়া ধুলো তেমন পড়েও নি, তাই ভাবলাম না থাক,
পরে যদি কখনো সময় হয় তাহলে সেগুলোও বার করে একবার মুছে নেব। তো যাই হোক, ওদের যেভাবে গোছানো ছিল ওইভাবে গুছিয়ে রেখে দিলাম। এখন এই চেয়ারটাও মুছে নিচ্ছি, মানে প্রত্যেকটা কোনায় কোনায় আমি পরিষ্কার করে নিচ্ছি। আবার কবে যে পরিষ্কার করবে বৌদি তার কোনো ঠিক নেই। আর এই অবস্থায় সময় পাবে কি না, কী হবে না হবে আমার জানা নেই। তবে আমি যতদিন থাকবো ততদিন এইভাবে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখবো। সব কিছু ডাস্টিং করা হয়ে গেছে, এখন এই আলমারিটাও করে নিলাম, তারপরে ড্রেসিং টেবিলটা করে নিলে মোটামুটি ডাস্টিং করা হয়ে যাবে। আর এই ঘরে যত জিনিসপত্র দেখতে পাচ্ছ সবই আমার বৌদির বাপের বাড়ি থেকে দিয়েছে। আর একটা কথা বন্ধুরা, জানো তো আমি এখানে ভিডিও এডিটিং তো করতে পারছি, বাট ভয়েস রেকর্ড দিতে পারছি না। মানে এত অসুবিধে হচ্ছে যে কি বলবো, শান্তি মনে যে একটু ভয়েস রেকর্ড দেবো সেটা পারছি না। আমার দিদির ছেলে রয়েছে আর আমার মেয়ে রয়েছে, দুজনে এত ঝামেলা করছে। আর কখনো বা ঝামেলা করছে, কখনো বা খেলাধুলা করছে, মানে কি বলবো, মানে কোনো মতেই ভয়েস রেকর্ড দিতেই পারছি না। ওদেরকে যতই বলছি যে একটু চুপ করে থাক, কিন্তু কে আর কার কথা শোনে, কোনো কথাই শুনছে না। বাচ্চা বাচ্চা থাকলে যা অবস্থা হয় আর কি, কী বলবো, কতবার যে আমাকে ভয়েস রেকর্ড ডিলিট করতে হচ্ছে, মানে বলে বোঝানোর মতো নয়। আর এখানে দেখো আমার দাদার বিয়ের দুটো টোপর তোমাদেরকে দেখালাম, ওরা ওই ড্রেসিং টেবিলের মধ্যেই রেখেছে। ভিডিওতে তোমরা নিশ্চয়ই ওদের আওয়াজও পাচ্ছ, তো একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, কিছু করার নেই। আমি অনেক কষ্ট করে ভয়েস রেকর্ড দিচ্ছি, মানে কতবার যে আমি ডিলিট করছি এক একটা মানে ভয়েস বলে বোঝানো যাবে না। তো যাই হোক, চলো, আমার ড্রেসিং টেবিলও মোছামুছি হয়ে গেছে। এবার যেখানকার যে জিনিসটা ছিল সব জিনিসটা ওইভাবেই রেখে দিয়ে ওই ঘরটা পুরোটাই ডাস্টিং করে নিয়েছি। তারপরে পাশের রুমটা ধরেছি, মানে এক একটা ঘর ধরছি, এক একটা ঘর ডাস্টিং কমপ্লিট করে আরেকটা ঘরে যাচ্ছি। তো এই ঘরে এসে প্রথমে জানালাটা খুলে দিলাম আর চেয়ারটা মুছে নিলাম। আর বিছানা গোছানোই ছিল, কারণ কালকে রাত্রে এখানে আর কেউ ঘুমায়নি, আগের দিন যেমন গুছিয়ে রেখেছিলাম সেইভাবেই গোছানো রয়েছে। আর এখানে দেখো সেলাই মেশিনটাও মুছে নিলাম। এই সেলাই মেশিনটা আমার বোনের আর কি, বোনের যখন বিয়ে হয়েছিল না তখন আমরা মানে দিদি আমি দাদা তিনজনে মিলে ওকে এই মেশিনটা এনে দিয়েছিলাম। ও টেলারিংয়ে কাজ শিখেছিল আর টেলারিংয়ে ভর্তিটাও আমি করিয়ে দিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম যে ও যেন নিজের পায়ে দাঁড়ায়। আসলে প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো খুবই দরকার, সেটা আমি বুঝি, কারণ আমিও কিছুদিন হলেও জব করেছি। তাই আমি চেয়েছিলাম ও যদি টেলারিং থেকে কিছু করতে পারি ভবিষ্যতে তাহলে তো খুব ভালো হয়, ওই কারণে ওকে টেলারিংয়ে ভর্তি করিয়েছিলাম। যাই হোক, ও টেলারিংয়ে কাজ তো শিখেছিল আর করেও ছিল, কিন্তু তারপরে ওর বিয়ে হয়ে যায়। এখন তো ও এখানে থাকে না, ও গোয়াতে থাকে, জানি না পরবর্তীকালে আবার সেই কাজটা কন্টিনিউ করবে কি না। এখন তো আমার বাড়িতেই রয়েছে টেলারিং মেশিনটা, যদি ওদের কখনো মনে হয় যে ঘরে নিয়ে যাওয়া তখন নিয়ে যাবে। যাই হোক, এই ঘরটাও ডাস্টিং করে নিলাম। আর বাইরে বারান্দায়ও একটা খাট ফেলা রয়েছে, যদিও এই খাটে কেউ ঘুমায় না। যখন আমাদের অনেক মানে সবাই আসে তখন প্রয়োজন হলে এই খাটে কেউ ঘুমায়, নাহলে এমনিতে এই মানে উপর ঘরে কেউ ঘুমায় না বলেই চলে। তো দেখো আমি পুরো ঘরটা এবারে ঝাঁট দিয়ে নিলাম। মুছবো না, কালকে যেহেতু মুছেছি আজকে আর মোছা হবে না। তোমাদেরকে তো বললাম যে একদিন ছাড়া ছাড়া মা ওপর ঘরটা মোছে। তো যাই হোক, চলো তোমাদেরকে ঘরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি কেমন গুছিয়েছি। সত্যি এই ঘরটা কিন্তু আমার বেশ ভালো লাগে, আমি তো এখানে এলে ওপর ঘরেই টাইম স্পেন্ড করি বেশিরভাগ। আর এই যে ফটোটা দেখতে পাচ্ছ, এটা আমি আমার দাদাকে বিবাহবার্ষিকীতে গিফট করেছিলাম। রুমটা এত সুন্দর সাজানো গোছানো, আর ওপরটা দেখো অ্যাজবেস্টারে ছাউনি। বাইরে থেকে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে বাইরেটা অ্যাজবেস্টার আর ভেতরটা এতটা সুন্দর। সত্যি ভেতরটা কিন্তু আমার কাছে স্বর্গের মতো। প্রত্যেকটা ঘরের বেডরুম দেখো আমি কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আসলে কি বলতো, অ্যাজবেস্টারের ঘর হোক বা টিনের ঘর হোক, যাই হোক না কেন, সাজিয়ে গুছিয়ে রাখলে সেটাই স্বর্গ, সেটাই মানে অনেক ভালো লাগবে। আর এখানে দেখো আমাদের রান্নাঘরটা কিন্তু টালির, কোনো কোনো জায়গায় ভেঙেও গেছে, কারণ হনুমানে এত লাফালাফি করে যে টালিগুলো ভেঙেই যায়। যাই হোক, বাড়িটা ভাঙাচোরা হলেও ভেতরটা কিন্তু আমাদের ঘরটা খুব সুন্দর সাজানো গোছানো। আমাদের ঘরটা এমনই, মানে যেখানে অ্যাজবেস্টারও রয়েছে, ঢালাইও রয়েছে, আবার টালিও রয়েছে, সব কিছু দিয়ে আমাদের এই ঘর অনেক কষ্টে আমার বাবা তৈরি করেছে।
বাইরেটা যাই হোক না কেন ভেতরটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। তো নিচে নেমে এলাম, এসে দেখি মা ভাতটা বসিয়ে দিল বাইরে উনুনে, আর আমি মাকে এখন সবজিটা কেটে দিচ্ছি। আজকে বেশি কিছু হবে না, মাকে বললাম কিছুই করতে হবে না, কারণ কয়েকদিন ধরে অনেক মাছ খেয়েছি, আজকে একটু নিরামিষই করো। তাই মা পাশের বাড়ি কাকিমার থেকে লাউ ডাঁটা চেয়ে নিয়ে এসছে, আজকে সব কিছু সবজি দিয়ে ঝোল হবে। আমার সোনা আমার কি হয়েছে, কেন কাঁদছে? কাঁদতে হয়? স্নান করলে কাঁদতে হয়? কাঁদতে হয় না তো, গা মোছাতে তো হবে, নাহলে তো হবে না, ডাক্তার বলেছে গা মোছাতে হবে, সোনামাকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, তাই তো? তাই তো? আমার সোনামা চুন্ড 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 চুনাবা, চুনাবা। তাকাচ্ছে পিনি কি বলছে, তাকাচ্ছে আবার আমাকে, আমাকে আবার তাকাচ্ছে যে পিনি কি বলছে আমাকে, কেন বলছে আমাকে, কেন বোকা দিচ্ছে? বোকা দেবো তো, অনেক বোকা দেবো। পিনি অনেক রাগী, বুঝেছে? পিনি অনেক রাগী, সেই জন্য আমাকে তাকাচ্ছে। এই যে পিনিকে তাকাচ্ছে, পিনি অনেক রাগী, রাগী। স্নান করেছে, এবারে খিদে পাবে, মা গেছে স্নান করতে, মা তো স্নান করতে গেছে। মা চুপ, যেটা আমি তোমাকে মার কাছে দিয়ে দেবো, যেটা তুমি খেয়ে শুয়ে পড়বে, বুঝলে মা? শোনা মা, 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 শোনা শোনা মা। দুষ্টু বুড়ি না, এ সুন্দর মা, ও কান্নাকাটি করে না, ও তো ভালো মেয়ে, ও আমার সোনা মা হয়েছে না। দিদিভাই তো অনেক দুষ্টু ছিল ছোটবেলায়, অনেক দুষ্টু, সবসময় শুধু কাঁদতো, মাকে জ্বালাতো। না, তুমি তো অনেক ভালো মা। তাকাচ্ছে, অনেকক্ষণের পরে উঠেছে, উঠে 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 তাকাচ্ছে, 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 তাকাচ্ছে। বুড়ি মা, বুড়ি তাকাচ্ছে, বুড়ি, বুড়ি তাকাচ্ছে, দেখো বুড়ি। বৌদি আর আমি দুজনে মিলে মেয়েটাকে স্নান টান করিয়ে দিলাম। স্নান বলতে ওই আর কি গা মুছিয়ে দিলাম, স্নান বলতে এত ওই রকম স্নান হবে না, ওই গা মুছিয়ে দিতে বলেছে গরম জলে, সেটাই মুছিয়ে দিলাম। দিয়ে ওখানে ওর কাছেই বসেছিলাম, তারপর ভাবলাম না আমিও স্নানে যাই, তো আমিও স্নান করলাম, মেয়েকেও স্নান করিয়ে দিলাম। ওপরে এসে এই যে একটু ক্রিম হাতে পায়ে মেখে নিলাম, সিঁদুরটাও পরে নিচ্ছে। স্নান করে উঠেই ঠান্ডা লাগছিল, তাই চাদরটা আবার গায়ে দিয়েছি। এখানে তো আমাকে সব সময়ের জন্যই ঠান্ডা লাগছে, কেন কি জানি বলতে পারছি না। আর সকালবেলা যে বাচ্চার কাঁথাগুলো রোদে দিয়েছিলাম, এখন সেই কাঁথাগুলো সব তুলে নিচ্ছি। আর এদিকে মায়ের রান্না বান্নাও হয়ে গেছে, বাচ্চার কাছে বসেছিলাম, তাই জন্য তোমাদের সাথে আজকে মায়ের রান্না বান্নাটা শেয়ার করতে পারলাম না। আমি এবার এই জামা কাপড়গুলো যেগুলো নিয়ে যাচ্ছি সেগুলোকে ভাঁজ করে যে যা জায়গা মতো করে তুলে দেবো, তারপরে আবার বৌদিকে খেতেও দিতে হবে। দুপুর 1টা বেজে গেছে, বৌদিকে মা চেষ্টা করে 1টার মধ্যে খেতে দেওয়ার। সকাল দুপুর রাত যাই বলো না কেন, মা একটু সময়ের মধ্যেই বৌদিকে খেতে দেয়, আর ওটা করাও উচিত আর কি, সময়ের মধ্যে না খেলে হবে কি করে। কিন্তু বৌদি তেমন খাবার দাবার খাচ্ছে না, ও বলছে আমার কিছুই ভালো লাগছে না, কেন আমি জানি না। কনসিভ করার পর থেকে ওর খাওয়া দাওয়ার যে চাহিদা সেটা কমে গেছে, কার কি হয় জানি না। আমার তো মেয়ে হয়ে যাওয়ার পরে এত খিদে পেত না, আমি কি বলবো, মানে এক তরকারি ভাত যদিও দিয়ে দিত সেটাই আমার কাছে অমৃতের মতো লাগতো, মানে প্রচুর খাওয়ার চাহিদাটা বেড়ে গেছিলো প্রায় 2 মাসের মতো। তারপরে আবার নর্মালি যেমন ছিলাম তেমনি হয়ে গেছিলাম, কিন্তু মেয়ে হয়ে যাওয়ার পর 2 মাস আমি প্রচুর খেয়েছি। আর জানো তো সব সময় আমার খিদে পেতো, কি আর বলবো। কিন্তু সেই তুলনায় আমার বৌদিকে দেখলাম একমাত্র যে তার খাওয়া দাওয়া তেমন একটা নেই, ও বলছে নাকি ওর ভালো লাগছে না, মানে আর খেলেই বমি করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার, কেন কি জানি বলতে পারবো না, কবে ঠিক হবে। তো যাই হোক বৌদির খাওয়া হয়ে গেছিলো, এখন আমরা 4 জনে খেতে বসে গেছি, মা, দাদা, আমি আর মেয়েকেও খাইয়ে দিচ্ছি। খাওয়া দাওয়ার পরে সজ্জা ওপরে চলে এলাম, মেয়েকে ঘুম পাড়াবো, আমি ঘুমাবো কিনা ঠিক নেই, তবে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো। তো জানালাগুলো বন্ধ করে দিচ্ছি, নাহলে একটু পরে এত মশা হবে না বলে বোঝানোর মতো নয়। তো যাই হোক মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।